ছেলেমেয়েরা করোনার জন্য এখন বাড়িতেই আছো, একটু সাবধানে থাকবে, কিন্তু ইউনিট টেস্টের জন্য পড়তে হবে, অর্থাৎ সেকেন্ড ইউনিট টেস্টের জন্য তোমাদের পড়াশোনা শুরু করতে হবে। সেই পড়াশোনার ক্ষেত্রে আমরা আমাদের ফিজিক্যাল সায়েন্সের সিলেবাসটাকেও এগিয়ে নিয়ে যাব। আজ আমি তোমাদের যেটা পড়াবো সেটা হচ্ছে দ্রবণ সলিউশন 4.3 চ্যাপ্টার দ্রবণ। তো এর আগে আমার কয়েকটা বিষয় তোমাদেরকে বলি। এটা হচ্ছে যে পদার্থ, মৌলিক পদার্থ, যৌগিক পদার্থ, মিশ্র পদার্থ, এইভাবে পদার্থকে আমরা ভাগ করেছিলাম। এই যে মিশ্র পদার্থ বলছি বা মিশ্রণ বলছি, সেই মিশ্রণটা কি না, মিশ্রণ বলেছিলাম দুই বা ততোধিক পদার্থ মিশে মিশ্রণ উৎপন্ন করে। এই মিশ্রণটা দুরকম, সমসত্ব, অসমসত্ব। তার মানে মিশ্রণের উপাদানগুলি যদি নির্দিষ্ট অনুপাতে মিশ্রিত থাকে তাকে বলবো আমরা সমসত্ব মিশ্রণ, আর যদি নির্দিষ্ট অনুপাতে না থাকে, কম বেশি কিছু থাকে, তাহলে তাকে আমরা বলবো অসমসত্ব মিশ্রণ। এই দ্রবণ হলো একটি সমসত্ব মিশ্রণ। কিরকম না, এক গ্লাস জলে যদি তুমি 2 চামচ চিনি গোলার পর যদি তার টেস্ট নাও, তার সমস্ত অংশ থেকে তার সমান টেস্ট পাবে, তাহলে আমরা আবশ্যিকভাবে বলতে পারি যে এটা একটা সমসত্ব মিশ্রণ হয়েছে। এই সমসত্ব মিশ্রণটাই হচ্ছে দ্রবণ। তাহলে দেখো, এই দ্রবণ উৎপন্ন করতে গেলে কি কি পেলাম আমরা? তাহলে জল নিয়েছিলাম, তার সঙ্গে চিনি দিয়েছি, তাহলে এখানে শরবত উৎপন্ন হয়েছে। এই জলটাকে বলবো আমরা দ্রাবক, চিনিকে বলবো দ্রাবক, আর শরবতকে বলবো আমরা দ্রবণ। সলভেন্ট, সলিউট, সলিউশন। তাহলে দ্রবণ, স্বাভাবিকভাবে দ্রবণ কাকে বলে? আমরা বলতে পারি দুই বা ততোধিক পদার্থের সমসত্ব মিশ্রণ যখন প্রতিটি অংশের উপাদান, গঠন ও ধর্ম একই থাকে এবং উপাদানগুলির আপেক্ষিক পরিমাণ একটা নির্দিষ্ট সীমার মধ্যে পরিবর্তিত করা যায়, তাকে বলবো আমরা দ্রবণ। তাহলে কি বললাম? উপাদানগুলো, গঠন এবং ধর্ম একই থাকবে এবং একটা নির্দিষ্ট সীমার মধ্যে পরিবর্তন করা যাবে, তাহলে তাকে দ্রবণ বলবো। আর দ্রাবক কাকে বলবো? না, দ্রবণের মধ্যে যে উপাদানের পরিমাণ বেশি থাকে এবং যার ভৌত অবস্থা দ্রবণের ভৌত অবস্থার মতো হয়, তাকে বলবো দ্রাবক। আর দ্রবণের যে পদার্থটা কম পরিমাণে থাকে, অর্থাৎ যে পদার্থটা দ্রাবকের মধ্যে দ্রবীভূত অবস্থায় থাকে, তাকে বলবো দ্রাবক। অর্থাৎ দ্রাবের কণাগুলো দ্রাবকের মধ্যে ভালোভাবে ওতপ্রোতভাবে মিশে একটা সমসত্ব মিশ্রণ, দ্যাট ইজ দ্রবণ উৎপন্ন করে। তাহলে এই যে দ্রবণ বলতেই আমরা একটা তরল তরল ব্যাপার মনে হচ্ছে, তা ঠিক নয়। কিন্তু দ্রবণ যে সবসময় তরল হবে এমন কিন্তু কোনো ব্যাপার নয়। আমরা দ্রবণে যদি ভাগগুলোকে নিই তাহলে পরে বুঝতে পারবো। দেখো, দ্রবণে কঠিনে কঠিনে দ্রবণ হতে পারে, যেমন আমরা ধাতু সংকর, যদি পিতলের কথা ভাবি তাহলে সেখানে কপার এবং জিঙ্ক আছে, এখন দুটোই ধাতু। তাহলে কঠিনে কঠিন, অর্থাৎ কঠিন দ্রাবকের মধ্যে কঠিন দ্রাবক ভুলে গিয়ে কঠিন যে দ্রবণটা উৎপন্ন করেছে ধাতু সংকর পিতল, সেটা কিন্তু কঠিন। 2 নম্বর আমরা বলতে পারি কঠিনের সঙ্গে যদি তরল দিয়ে দিই তাহলে দেখো কি হবে? সোনার পারদ সংকর, সোনার পারদ সংকর, ঠিক আছে? সোনার পারদ সংকর, এই যে সোনার পারদ সংকর আমরা বলছি, অর্থাৎ সোনা কঠিন, পারদ তোমরা জানো স্বাভাবিক অবস্থায়, পারদ তরল অবস্থায় থাকে, তাই সোনার পারদ সংকর কঠিন তরল। আমরা কঠিন গ্যাসে নিতে পারি, প্যালাডিয়াম ধাতু হাইড্রোজেন গ্যাসকে শোষণ করে, যেটাকে আমরা অন্তর্ধিতি বলেছি,
যেটাকে আমরা অন্তর্ধিতি বলে জানি। 4 নাম্বার, তরলের মধ্যে কঠিন। এই যে যেটা করলাম আমরা, জলে চিনি দ্রবণ। 5 নাম্বার কি হবে তাহলে? তরলে দ্রবণ। ইথাইল অ্যালকোহল C2H5OH এর সঙ্গে জল, তরলে দ্রবণ। আর কি আমরা পাই? তরলে গ্যাসের দ্রবণ পাই, অর্থাৎ জলের মধ্যে অধিক চাপে কার্বন ডাইঅক্সাইডকে যদি দ্রবীভূত করতে পারি, যে সোডা ওয়াটার বলে বা লেমনেড, এমনি তোমরা জানো কোল্ড ড্রিঙ্কস যেটা, ঠিক আছে, লেমনেড, সোডা ওয়াটার ইত্যাদি। আর কি না, গ্যাস, বায়ু, এতে আছে নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড আর সব আছে। তো দেখো, দ্রবণ বলতে শুধু যে তরল এরকম ব্যাপার ঠিক নয়, কঠিন হতে পারে, গ্যাসও হতে পারে, আবার তরল হতে পারে। তাহলে এই 7 রকমে আমরা দ্রবণের ভাগ আমরা পেতে পারি, ঠিক আছে। তাহলে এরপরে আমরা চলে যাব, এই যে দ্রবণের মধ্যে দ্রাবকণা দ্রবীভূত থাকছে, দ্রাবকের মধ্যে দ্রাবকণা যে দ্রবীভূত থাকছে, এই দ্রাবকণার ব্যাসের উপরে ভিত্তি করে আমরা দ্রবণকে মোটামুটি ভাবে 3টি ভাগে ভাগ করতে পারি। প্রথমেই আমরা আসবো প্রকৃত দ্রবণ। কাকে বলবো প্রকৃত দ্রবণ? না, প্রকৃত দ্রবণ হচ্ছে যদি এই দ্রাবকণার ব্যাস 10⁻⁸ সেন্টিমিটার বা তার কম হয়, অর্থাৎ 10⁻⁸ সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট দ্রাবকণাগুলো দ্রাবকের ইন্টারমলিকুলার স্পেসের মধ্যে, মানে চিনি বা কপার সালফেটের কণাগুলো জলের আন্তরাণবিক ফাঁকের মধ্যে সম্পূর্ণভাবে ঢুকে গিয়ে একটা স্বচ্ছ সমসত্ব দ্রবণ উৎপন্ন করে, তাকে আমরা বলবো প্রকৃত দ্রবণ। অর্থাৎ দ্রাবকণার ব্যাস হবে 10⁻⁸ সেন্টিমিটার বা তার কম। তাহলে জলে তুতের দ্রবণ, জলে চিনির দ্রবণ, জলে লবণের দ্রবণ, এগুলো আমরা তাহলে বলতে পারি সব প্রকৃত দ্রবণের উদাহরণ। এইবার আমরা প্রকৃত দ্রবণকে কিভাবে দেখি? না, প্রকৃত দ্রবণ এই দ্রাবকণাগুলো দ্রাবকের মধ্যে এমনভাবে ঢুকে যায় যে এদেরকে আল্ট্রামাইক্রোস্কোপের সাহায্যে দেখা যায় না। আর কি না, এরা সাধারণ ফিল্টার পেপার, ল্যাবরেটরিতে গেলে তোমরা দেখতে পাবে, বা পার্চমেন্ট পেপার, এর মধ্যে যে ছিদ্র থাকে, সূক্ষ্ম ছিদ্র থাকে, সেই ছিদ্রের মধ্যে দিয়ে দ্রাবকণাগুলো পেরিয়ে চলে যায়। এই হচ্ছে মোটামুটি আমাদের প্রকৃত দ্রবণ। এরপরেই আমরা যাব প্রলম্বন। ইংরেজিতে বলা হয় সাসপেনশন। ইংরেজিতে বলা হচ্ছে আমাদের সাসপেনশন, প্রলম্বন। এই যে প্রলম্বনের কথাটা আমরা বললাম, তুমি দেখো যে একটা সাধারণ ব্যাপার বলি, সেটা হচ্ছে জলের মধ্যে যদি তোমরা কাদাকে গুলে দাও বা চুনকে গুলে দাও, মানে চকখড়িকে গুলে দাও, তাহলে কি হবে? গুলে দিলে রেখে দাও খানিকক্ষণ, কিছুক্ষণ পরে দেখবে নিচে কিছুটা থিতিয়ে পড়েছে, কিছু কণা ওই তরলের মধ্যে বিক্ষিপ্ত অবস্থায়, দ্রবীভূত অবস্থায় দ্রবণের মধ্যে থাকবে। এক্ষেত্রে কি হচ্ছে না, এই যে দ্রাবকণা এর ব্যাস 10⁻⁴ সেন্টিমিটার বা তার বেশি। অর্থাৎ আমরা কি বলতে পারি, যখন একটি পদার্থ অর্থাৎ দ্রাবকণার ব্যাস যার 10⁻⁴ সেন্টিমিটার বা তার বেশি,
সেই রকম একটি পদার্থ একটি দ্রাবকের মধ্যে দ্রবীভূত থেকে একটি অস্বচ্ছ এবং অসমসত্ব মিশ্রণ উৎপন্ন করে, তাকে বলবো আমরা প্রলম্বন। তাহলে বেসিক্যালি আমাদের দ্রাবকণার ব্যাসটাই উল্লেখ করছে এখানে। এই প্রলম্বনের কণাগুলোকে, প্রলম্বনে দ্রবীভূত যে কণা রয়েছে সেগুলোকে কিন্তু খালি চোখেও দেখা যায়, মাইক্রোস্কোপে তো দেখা যায়, খালি চোখেই দেখা যায়। আর কি না, এইগুলো সাধারণ ফিল্টার পেপারের মধ্য দিয়ে এটাকে ছেঁকে নেওয়া যায়। সাধারণ ফিল্টার পেপার দিয়ে কাদাগুলা জলটাকে যদি আমরা ছেঁকে নিই, তাহলে কাদাটা জলটা আলাদা করে দিতে পারি। তাহলে এটাকে বলছি আমরা প্রলম্বন। আর একটা কি থেকে গেল, তাহলে 10⁻⁻8 সেন্টিমিটার, এদিকে 10⁻⁻4 সেন্টিমিটার। দেখো এর মাঝামাঝি যেটা হচ্ছে, অর্থাৎ দ্রাবকণা ব্যাস 10⁻⁻7 থেকে 10⁻⁻5 সেন্টিমিটার। আমি তাহলে কি বলতে চাইছি, এই কণার ব্যাস এটা যেখানে আসবো সেটা হচ্ছে কলয়েড বা কলয়েডীয় দ্রবণ। তাহলে কি বলছে না, যদি দেখা যায় যে দ্রাবকণার ব্যাস 10⁻⁻7 থেকে 10⁻⁵ সেন্টিমিটার মধ্যে হয় এবং এই দ্রাবকণাগুলো দ্রাবকের মধ্যে দ্রবীভূত হয়ে যে অস্বচ্ছ অসমসত্ব তরল উৎপন্ন করে বা মিশ্রণ উৎপন্ন করে, তাকে আমরা বলবো কলয়েড বা কলয়েডীয় দ্রবণ। একটা জিনিস বললে তোমরা খুব ভালো বুঝতে পারবে। দেখো যে কলয়েডের যদি এক্সাম্পল আমরা নিই, কিরকম না, দুধ, চা, কফি, তারপরে ভাতের ফ্যান, এই যে ভাত হওয়ার পর যে মার বা ফ্যানটা করায় সেইটা, তো এগুলো হচ্ছে সব কলয়েডের এক্সাম্পল। তো এই কলয়েড কাকে বললাম তাহলে? কলয়েড বলছি যে দ্রাবকণার ব্যাস 10⁻⁵ থেকে 7 থেকে 10⁻⁷ সেন্টিমিটার হবে এবং দ্রাবকের মধ্যে দ্রবীভূত থেকে একটা দ্রবণ উৎপন্ন করবে। দ্রবণটা কেমন হবে? অস্বচ্ছ, অসমসত্ব। কলয়েড সাধারণত দুটো দশা নিয়ে গঠিত। একটা হচ্ছে বিস্তৃত মাধ্যম, আর একটা হচ্ছে বিস্তার মাধ্যম আর বিস্তৃত দশা। বিস্তার মাধ্যম ও বিস্তৃত দশা, তার মানে এই যে বিস্তৃত দশা বলছি, অর্থাৎ দ্রাবকণাগুলো এখানে বিস্তৃত দশা, এদের ব্যাস 10⁻⁷ থেকে 10⁻⁵ সেন্টিমিটার, আর বিস্তার মাধ্যমের মধ্যে বিস্তৃত থেকে কলয়েড উৎপন্ন করে, যাকে আমরা বিস্তৃত তন্ত্র বলতে, সিস্টেম। তো এই বিস্তার মাধ্যম হচ্ছে এখানে দ্রাবক যেটা বলছিল সেটা বিস্তার মাধ্যম, দ্রাবক যেটা বলছিল সেটা বিস্তৃত দশা, আর দ্রবণ যেটা সেটা এখানে কলয়েড হয়ে গেল বা বিস্তৃত তন্ত্র। এখানেও আমরা কলয়েডের মধ্যে আমরা বেশ কিছু ভাগ পেতে পারি কলয়েডের মধ্যে। তো এই কলয়েডের মধ্যে ভাগগুলোকে আমরা দেখো এক কঠিন নিতে পারি। এই যে বিস্তার মাধ্যমের মধ্যে কঠিন বিস্তৃত দশা থাকছে, এই কঠিনের যে কলয়েড, সেই কঠিনের কলয়েডকে আমরা বলবো কঠিন সল। যেমন ধাতু সংকর, রঙিন কাঁচ ইত্যাদি। 2 নম্বর কঠিন তরল। কঠিনের মধ্যে তরল থাকছে, যেটাকে আমরা
বলতে পারি জেল, যেমন জুতোর কালি, দই ইত্যাদি। অর্থাৎ এটাকে আমরা জেল হিসাবে বলি। 3, যদি কঠিনের মধ্যে গ্যাস থাকে, তারও একটা নাম আছে, তাকে বলবো কঠিন ফোম, যেমন স্পঞ্জ, পাউরুটি, কেক, ঝামা পাথর, এগুলো হচ্ছে কঠিন গ্যাস অর্থাৎ কঠিন ফোমের উদাহরণ। আমরা 4 নম্বরে যাব, তরলে কঠিন, এটাকে বলবো আমরা সল। সল, সলটা কি? সলটাই আমরা এক্সাম্পল দিয়ে শুরু করেছিলাম, ওই যে জলের শ্বেতসার বলা, স্টার্চ। জলের মধ্যে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, মিল্ক অফ ম্যাগনেসিয়া। তোমার জলের মধ্যে সাবানের গুঁড়ো, বিভিন্ন রকম রং, কালি, এগুলো সবই এখানে উদাহরণ। ঠিক আছে, এরপর আমরা তরলে তরলে, যাকে আমরা বলবো ইমালশন। এই ইমালশন কোনটা না? তরলে তরলে ইমালশন। এটা জলে তেলে হতে পারে, জলে তেলে হতে পারে ইমালশন। ইমালশন দুধ হতে পারে, মাখন হতে পারে, এগুলো সবই কিন্তু তরল তরল ইমালশন। এইটা সম্পর্কে আবার আমি বলবো তোমার। 6, তরলের মধ্যে গ্যাস। তরলের মধ্যে গ্যাস 6 নম্বরে আমরা কি পাবো না? ফোম, এটাকে বলবো ফোম। এই যে সাবানের মধ্যে যে ফেনা উৎপন্ন হয়, সাবানের ফেনা, সাবানের ফেনা, সেটা হচ্ছে তরল গ্যাস, ফোম। 7 নাম্বার আমরা যাব গ্যাস কঠিন, যেটাকে বলবো আমরা কঠিন অ্যারোসেল। কঠিন অ্যারোসেল, ধোঁয়া, অর্থাৎ গ্যাসের মধ্যে কঠিন, বাতাসের মধ্যে কার্বনের কালো কণাগুলো ভেসে ভেসে যে ধোঁয়া উৎপন্ন করছে, সেটা হচ্ছে কঠিন অ্যারোসেল। আর লাস্ট আমরা বলবো গ্যাসের সঙ্গে তরল, এটাকে বলবো তরল অ্যারোসেল। এটা মেঘ বা কুয়াশা, যেটাই বলো না, ঊর্ধ্বাকাশে হলে মেঘ, নিম্ন আকাশে হলে কুয়াশা হবে। অর্থাৎ জলের সূক্ষ্ম সূক্ষ্ম বিন্দুগুলো বাতাসে ভেসে থেকে এই তরল অ্যারোসেল গঠন করে। লাস্ট দেখো, গ্যাসে গ্যাসে বললাম না, কারণ গ্যাসে গ্যাসে আর তখন সেটা কোলয়েড থাকবে না, সেটা সমসত্ব মিশ্রণ হয়ে যাবে। ঠিক আছে, তো এইটা আমরা ভাগগুলোকে পড়লাম। তাহলে দেখো, আমরা 3টে জিনিস পেলাম। একটা হচ্ছে প্রকৃত দ্রবণ, একটা হচ্ছে প্রলম্বন, আর একটা হচ্ছে কলয়েড। তাই প্রকৃত দ্রবণ, কলয়েড, প্রকৃত দ্রবণ কলয়েড এবং প্রলম্বন, এদের মধ্যে আমরা একটা তুলনামূলক আলোচনা করতে পারি। প্রথমেই তাহলে 1 নম্বরে কণার ব্যাস, অর্থাৎ দ্রাবক কণার ব্যাস কি হবে? এটা প্রকৃত দ্রবণের ক্ষেত্রে কি হলো না? 10⁻⁸ সেন্টিমিটার, লেস দেন ইকুয়াল টু। কলয়েডে হলো 10⁻7 থেকে 10⁻5 সেন্টিমিটার, এটাতে হলো গ্রেটার দেন ইকুয়াল টু 10⁻4 সেন্টিমিটার। 2 নম্বর আমরা যেতে পারি কি? আচ্ছা, এখানে এই 2 নম্বর বিষয়ে যাওয়ার আগে আমি বলে নিই যে একটা জিনিস তোমাদের কলয়েডে দেখবে। আচ্ছা, ধরো কলয়েডে, এটা কলয়েড দ্রবণ, এখান থেকে আমি
কলয়েড দ্রবণ নিয়েছি। এই কলয়েড দ্রবণের মধ্যে যদি টর্চের আলো ফেলা হয় তাহলে দেখতে পাবো আমরা যে কলয়েডের যে দ্রাব কণাগুলো সেগুলো এই আলোকে বিচ্ছুরিত করবে। অর্থাৎ এইভাবে আলোর বিচ্ছুরণ হওয়ার ফলে আলোর গতিপথটা স্পষ্ট বোঝা যাবে। এই ঘটনাটাকে বলা হয় টিন্ডাল ইফেক্ট। এই টিন্ডাল ইফেক্টটা কলয়েডের ক্ষেত্রে প্রমিনেন্টলি বোঝা যায়, খুব ভালোভাবে বোঝা যায়। এটা প্রলম্বনের ক্ষেত্রেও আমরা অনেক সময় পেয়ে থাকি। দু নম্বরে যদি আমরা বলি টিন্ডাল ইফেক্ট, তাহলে প্রমাণ দমনের ক্ষেত্রে টিন্ডাল ইফেক্ট থাকে না, কলয়েডে থাকে, প্রলম্বনে। প্রকৃতি কেমন হবে? এটা কি হয়েছিল? স্বচ্ছ সমসত্ব, এটা হচ্ছে অস্বচ্ছ অসমসত্ব, এটা হবে অস্বচ্ছ অসমসত্ব। এই মোটামুটি আমরা একটা তুলনামূলক আলোচনা এখান থেকে নিতে পারি। এরপর আমরা যাব, দেখো এই যে দ্রবণ 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 বলতে গিয়ে আমরা দ্রাবকের কথা বলছিলাম, সেই দ্রাবক হিসাবে বিভিন্ন রকম যে দ্রাবক আমরা ব্যবহার করি তার মধ্যে জলকে আমরা বেশি গুরুত্ব দিই। জলকে আমরা সার্বজনীন দ্রাবক বলি, কারণ জলের মধ্যে সমস্ত রকম প্রায় বেশিরভাগ আয়নীয় পদার্থ, সমযোজী পদার্থ দ্রবীভূত হয়ে দ্রবণ উৎপন্ন করে। জল নিজে হচ্ছে একটা পোলার সলভেন্ট, অর্থাৎ ধ্রুবীয় দ্রাবক। ধ্রুবীয় দ্রাবক বলতে অর্থাৎ জলের স্ট্রাকচারটা যদি আমরা দেখি, এটা হচ্ছে জলের স্ট্রাকচার। এই অক্সিজেন পরমাণু তার ইলেকট্রোনেগেটিভিটি প্রপার্টির জন্য, অর্থাৎ ইলেকট্রন আসক্তির জন্য সমযোজী বন্ধনের ইলেকট্রন জোরকে নিজের দিকে টেনে নেয়, দিয়ে এখানে ডেল্টা নেগেটিভ, এগুলোতে ডেল্টা পজিটিভ ক্যারেক্টার গ্রো করে, দিয়ে একটা পোলারিটি সৃষ্টি হয়, অর্থাৎ নেগেটিভ পজিটিভ একটা পোলারিটি সৃষ্টি হয়। এই পোলারিটির জন্য জল দ্রাবক হিসাবে খুব ভালো কাজ করতে পারে। জলের মধ্যে ধরো যদি দেখা যায় যে তড়িৎ যৌগগুলো কিভাবে দ্রবীভূত হয় না, তড়িৎ যৌগ সোডিয়াম ক্লোরাইড, এটা সোডিয়াম আয়ন এবং ক্লোরাইড আয়নে ভেঙে যায়। এই আয়নগুলো তখন এই জলের যে ইন্টারমলিকুলার স্পেস তার মধ্যে কমপ্লিট ঢুকে গিয়ে প্রকৃত দ্রবণ তৈরি করে। আবার সমযোজী ধরো চিনি, গ্লুকোজ, এই সমস্ত সমযোজী যৌগগুলো যেগুলো ছোট ক্ষুদ্র আকৃতির সমযোজী যৌগ, সেগুলো কিন্তু এই জলের মধ্যে যখনই দেব তখন জল আর এই সমযোজী যৌগের মধ্যে যে বল কাজ করবে, অর্থাৎ যে আন্তরাণবিক আকর্ষণ বল কাজ করবে, তার ফলে এই সমযোজী যৌগগুলো ক্ষুদ্র ক্ষুদ্র অণুতে বিভক্ত হয়ে গিয়ে জলের মধ্যে ঢুকে গিয়ে তারা প্রকৃত দ্রবণ তৈরি করবে। কিন্তু ধরো বৃহৎ আকারের অণু, কিরকম ফ্যাট, প্রোটিন, ডিএনএ, স্টার্চ, এদের যে দ্রাব কণাগুলো রয়েছে, তাদের যে কণাগুলো তারা দ্রাব হিসাবে কাজ করছে, তাদের ব্যাসার্ধ একটু বড় হওয়ার জন্য জলের আন্তরাণবিক ফাঁকের মধ্যে ঢুকতে পারে না। তখন বহু সংখ্যক জল অণুকে ছড়িয়ে দিয়ে, অর্থাৎ বহু সংখ্যক জল অণুকে অপসারিত করে জলের মধ্যে এরা দ্রবীভূত অবস্থায় থাকে আর কলয়েড উৎপন্ন করে। তাহলে এই গেল তিনটে দ্রবণ, প্রকৃত দ্রবণ, কলয়েড, প্রলম্বন। সঙ্গে বললাম দ্রাবক হিসাবে জলের ভূমিকা। এছাড়া আরেকটা জিনিস আমি তোমাদের বলে নিই যে তরলে কঠিন পদার্থে দ্রাব্যতা, ঠিক আছে, দ্রাব্যতা বলতে কি বুঝি? অর্থাৎ দেখো চিনি যখন জলে গুলে যাচ্ছে, গুলতে 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 দেখা গেল এক সময় চিনি আর গুলছে না, নিচে থিতিয়ে পড়ে গেল। সেই থিতিয়ে পড়াটাকে যদি আমি পৃথক করে নিই, তাহলে পরে চিনির যে জলীয় দ্রবণ পাবো সেটা হবে সম্পৃক্ত দ্রবণ।
এই সম্পৃক্ত দ্রবণে তাহলে একটা নির্দিষ্ট পরিমাণ তরলের মধ্যে নির্দিষ্ট পরিমাণ দ্রাব্য দ্রবীভূত হচ্ছে, তাহলে আমরা বলতে পারি যে এইটা একটা টেম্পারেচার ডিপেন্ডেন্ট, অর্থাৎ কোনো তরলের মধ্যে কোনো দ্রাব্য দ্রবীভূত হবে সেটা তরলের পরিমাণের উপর নির্ভর করে, আবার তাপমাত্রার উপর নির্ভর করে। তাহলে আমরা দ্রাব্যতার সংজ্ঞা কি বলতে পারি? নির্দিষ্ট তাপমাত্রায় নির্দিষ্ট পরিমাণ দ্রাবক সর্বোচ্চ যত গ্রাম দ্রাব্য দ্রবীভূত করতে পারে তাকে, অর্থাৎ সেই গ্রাম সংখ্যাকে দ্রাব্যতা বলা হবে। অর্থাৎ কোনো পদার্থের দ্রাব্যতা বলতে কি বোঝায়? দ্রাব্যতা সমান গ্রামে প্রকাশিত দ্রাবের ভর বা গ্রামে প্রকাশিত দ্রাবকের ভর ইন্টু 100। দ্রাব্যতা একটা তুলনামূলক সংখ্যা মাত্র, এর কোনো একক থাকে না। ঠিক আছে, তাহলে আমরা দ্রাব্যতাকে এই অবস্থায় দেখলাম, দ্রাব্যতার ডেফিনেশন পেলাম। এইবার 40 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় কি না 40 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় পটাশিয়াম নাইট্রেটের দ্রাব্যতা হচ্ছে 65। তার মানে কি 40 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 100 গ্রাম জলে 65 গ্রাম পটাশিয়াম নাইট্রেট দ্রবীভূত হয়ে একটি সম্পৃক্ত দ্রবণ উৎপন্ন করতে পারে, অর্থাৎ টেম্পারেচার ডিপেন্ডেন্ট। ঠিক আছে, তো এই থাক, এর পরের দিনকে আবার আমরা এখান থেকেই শুরু করব।